ঘটনা এক, সালটা 2000। এক্স্যাক্ট সময়টা জানতে পারিনি। আমার দাদা বাড়ি নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের একটি গ্রামে। আমার দাদার নাম রহিমুল্লাহ। তিনি তৎকালীন সময়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন বিধায় সবাই তাকে রহিম মাস্টার নামে চিনতেন। বিদ্যালয়টি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ছিল। আমার দাদার একটা দুর্বলতা ছিল, আর তা হলো তার একটা পা ঘোড়া। প্রতিদিনের মতো আমার দাদা বিদ্যালয়ের সমস্ত কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তখনকার সময়ে যাতায়াতের জন্য যানবাহন ছিল না, তাই আমার দাদা পায়ে হেঁটেই বাড়ি ফিরতেন, এবং সেদিনও পায়ে হেঁটেই ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরেই একটা মোটামুটি রকমের ঘন বাগান পার করে আসতে হতো, আর সেই বাগানটা নিয়ে লোকমুখে নানা রকমের চর্চা শোনা যেত। দাদার সেদিন আসতে আসতে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। তিনি আপন মনে আসছেন, হঠাৎই কেউ একজন দাদাকে প্রবল জোরে ধাক্কা দেয়। দাদা তাল সামলাতে না পেরে পাশে থাকা ড্রেনের ভেতরে গিয়ে পড়ে যান। তিনি উঠতে চেষ্টা করতেই একজোড়া অদৃশ্য হাত এসে তাকে চেপে ধরে। কিছু সময় ধরে বেশ ধস্তাধস্তি চলতে থাকে। সৌভাগ্যবশত সেদিন 3-4 জন লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাদের কানে কারো গোঙানির এবং ধস্তাধস্তির আওয়াজ আসে। তারা সেই আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে ড্রেনের ভেতর কাউকে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে তাকে ওঠায়। তারপর তাকে দেখেই চিনতে পারেন। তখনই একজন বলে ওঠেন, আরে ইনি তো আমাদের রহিম মাস্টার, তাড়াতাড়ি করে ওনাকে বাসায় নিয়ে চলো। তারপর লোকগুলো আমার দাদাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গিয়ে গোসল করিয়ে পরিপাটি করে দাদাকে স্বাভাবিক করে তোলেন। বাসার সবাই তো প্রচণ্ড রকমের চিন্তায় পড়ে যায়। তারা সবাই মিলে দাদাকে কি হয়েছে জানতে চাইলে দাদা সবটা খুলে বলেন। সবাই সবটা শুনে দাদাকে কোনো আলেম বা হুজুরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করার উপদেশ দেন। তিনি সেটা এড়িয়ে যান। এমন করে চলতে চলতে পার হয়ে যায় কয়েকটা দিন। আস্তে আস্তে দাদার শরীরটা খারাপ হতে শুরু করে। তারপর আস্তে আস্তে তা ভয়াবহ জ্বরের রূপ নেয়। সেই প্রাণঘাতী ভয় এবং জ্বরের মিশ্রণ আমার দাদাকে চিকিৎসা নেবার সুযোগটুকুও দেয় না। কথায় বলে না, বিধাতার লেখন না যায় খণ্ডন। হয়তো আমার দাদার কপালে বিধাতা এমনভাবেই মৃত্যু লিখেছিলেন, তাই তো দাদা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান, আর সেখানেই থেমে যায় স্বনামধন্য রহিম মাস্টারের জীবন কাহিনী। ঘটনা 2, এই ঘটনাটি আমার ফুপার। তাকেও আমি দেখিনি। মায়ের কাছে শুনেছি সে নাকি খুব সুঠাম দেহি এক পুরুষ ছিল। গায়ের রং নাকি ছিল প্রচণ্ড রকমের কালো। যাই হোক, আমার ফুপার মাছ ধরার প্রতি এক বিশেষ ধরনের আকর্ষণ কাজ করত। তাই একদিন রাতে আমার ফুপা সিদ্ধান্ত নিলেন আমাদের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি নামক গ্রামের বিলে মাছ ধরতে যাবেন। সেই সময়টাতে ওই বিল নিয়ে নানা রকম কথা শোনা যেত। এমনকি এখনও প্রতিনিয়ত মানুষ নানা রকমের ভয়ের সম্মুখীন হয় ওই বিলে। ফুপা সিদ্ধান্ত নিলেন সেখানে যাবেন মাছ ধরতে। আসলে সেই বিলটা কুখ্যাত হলেও মাছ পাওয়ার জন্য তা বিখ্যাত ছিল। তাই যেমন ভাবা তেমন কাজ, ফুপা তার এক সঙ্গী নিয়ে বেরিয়ে পড়লেন সেই বিলের উদ্দেশ্যে। বিলে পৌঁছানোর পর চারিদিকে তাকিয়ে দেখেন নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারপাশটা, যেন পরিবেশটা নিজেকে কালো রঙের চাদরে আবৃত করে নিয়েছে। তাই বেশি না ভেবে তারা মাছ ধরার কাজে লেগে পড়লেন। কিছু সময় ভালোভাবেই পেরিয়ে যায়। কোনো রকম ছোট্ট একটা টর্চের আলোতে মাছ মারতে মারতে এগিয়ে যাচ্ছেন তারা। হঠাৎ করেই গুমোট কালো এক বিশাল কিছু আমার ফুপার সামনে বেশ নড়ে চড়ে ভেসে ওঠে। আচমকাই এমন ঘটনা ঘটায় ফুপা বেশ ভয় পেয়ে যান। আসলে আমাদের মস্তিষ্ক বিশেষ করে দুটো পরিস্থিতিতে শান্তভাবে কাজ করতে পারে না। 1, অত্যন্ত রেগে গেলে, 2, অত্যন্ত ভয় পেলে। ফুপার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। ফুপা ঠান্ডা মাথায় ভাবার সময় পেলেন না যে তিনি যেটা দেখেছিলেন সেটা আসলে কি। তিনি প্রচণ্ড ভয় পেয়ে আর মাছ না ধরে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে কাউকে তেমন কিছু বলেন না, কিন্তু তার মুখ দেখে ফুপি কিছুটা আন্দাজ করতে পেরে অনেকে জোরাজুরি করেন। জোরাজুরির এক পর্যায়ে ফুপা সবটা খুলে বলেন। ফুপি চিন্তিত মুখ নিয়ে ফুপাকে বলেন গোসল করে তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়তে। কিন্তু আমার ফুপাও ছিলেন তেমন নাছোড়বান্দা। নিজের শরীরের মতোই নিজের মনকে সুঠাম হিসেবে প্রমাণ করার জন্য তিনি ব্যাকুল। তাই ফুপাও জিদ করে বললেন, আরে ধুর,
কি যে বলো তুমি? তোমার কি মনে হয় আমি ভয় পেয়েছি? না, আমি কোনো ভয় টয় পাইনি। তাই সব গোসলের দরকার নেই আমার। এখন আমাকে খেতে দাও, খুব ঘুম পেয়েছে, ঘুমাবো আমি। ফুপার এমন কথায় ফুপি বুঝতে পারে ফুপা তার কোনো কথা শুনতে রাজি না। তাই ফুপিও বাধ্য হয়ে খাবার বেড়ে দেন, আর ফুপাও বেশ আয়েশ করে খেয়ে ঘুমিয়ে পড়েন। কেটে যায় কিছুদিন। ফুপা আর যান না মাছ ধরতে। তার মনের গভীরে ভয়টা বেশ ভালোভাবেই জেঁকে বসেছিল, কিন্তু তা তিনি কারো সামনে প্রকাশ করেন না। আস্তে আস্তে ফুপাও একটু অসুস্থ হয়ে পড়েন, তবে অতটা ধরার মতো নয়। আমার ফুপার বিদেশ যাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই ভিসা পাসপোর্ট করার জন্য ঢাকায় গিয়ে মেডিকেল চেক আপ করান। তখন ধরা পড়ে তাঁর জন্ডিস হয়েছে। শুধু জন্ডিস নয়, লিভারকেও অকেজো করে দিয়েছে রোগটা। এসব রিপোর্ট আসার পর ফুপার বিদেশ যাওয়ার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে বাসায় ফিরে আসতে হয়। এর কিছুদিন পর থেকেই ফুপার প্রচণ্ড জ্বর হয়। তার এই জ্বরের জন্য তাকে ঢাকা অবধি নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ফুপাও আমার দাদার মতো পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। ঘটনা ৩। ঘটনাটি আমার বাবাকে কেন্দ্র করে। এবারের ঘটনাটার শেষটা একটু ব্যতিক্রম। আমার বাবা খুব ছোটবেলায় এই ঘটনাটির সম্মুখীন হন। আমার দাদার ইচ্ছে ছিল আমার বাবাকে হাফিজি পড়াবেন। সেই অনুযায়ী বাবাকে একটি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। বাবা সেখানেই পড়াশোনা শুরু করেন। আস্তে আস্তে বাবা বেশ অভ্যস্ত হয়ে যান সেখানে, আর পেরিয়ে যায় বেশ কয়েকটি মাস। বাবা বেশ মেধাবী থাকায় হুজুর তার প্রতি সন্তুষ্ট ছিলেন এবং ভালোবাসতেন। আমরা লক্ষ্য করি একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রদের পাঠানো হয় চাল তোলার জন্য। তেমনি বাবার মাদ্রাসা থেকে চাল তোলার জন্য বাবাকে এবং বাবার কাছের বন্ধুকে দায়িত্ব দেয়া হয়। পরিকল্পনা অনুযায়ী বাবা এবং তার বন্ধু সকাল সকাল বেরিয়ে পড়ার কথা ঠিক করেন। রাতে পরিকল্পনা করেন, নিজেদের মতো খাবার খেয়ে শুয়ে পড়েন। ভোরের দিকে হঠাৎ বাবার রুমের দরজায় কড়া নাড়ে। বাবা ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে অবাক হয়ে যান। দেখেন তার বন্ধু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। বাবা বললেন, কি ব্যাপার, তুই এই সময়ে? তখন বাবার বন্ধু বললেন, মনে নেই আমাদের চাল তুলতে যাওয়ার কথা ছিল, তুই তো দেখছি ভুলেই গেছিস বেমালুম। আর এই সময়টা মানে কি? ভোর হয়ে গেছে দেখতে পাচ্ছিস না? বাবা বাইরে উঁকি দিয়ে দেখেন বাইরে অনেকটাই আলো ফুটেছে। তাই বাবা বললেন, দাঁড়া আসছি। বাবা তার বন্ধুকে দাঁড় করিয়ে রেখে ফ্রেশ হন এবং বেরিয়ে পড়েন চাল তুলতে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় গিয়ে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পর বাবা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। যে বন্ধু সবসময় কাঁধে হাত দিয়ে গলাগলি করে চলতে পছন্দ করত, সে কিনা আজ দূরত্ব বজিয়ে রেখে হাঁটছে। তাও একটু আধটু দূরত্ব নয়, অনেকটাই দূরত্ব বিরাজ করছে দুজনের মাঝে। এটা দেখে বাবা বারবার তাকে দাঁড়াতে বলেন, অথচ সে বলছে, আরে এই তো আমি আছি, তুই একটু দ্রুত পায়ে এগিয়ে আয়, তাহলেই আমরা একসাথে হাঁটতে পারবো। বাবা তার বন্ধুর কথা শুনে জোরে হাঁটা শুরু করেন, কিন্তু যত দ্রুতই হাঁটা শুরু করেন না কেন তার বন্ধুর কাছে যেতে পারেন না। তিনি দ্রুত হাঁটছেন, মনে হচ্ছে বন্ধুও তার গতি বাড়াচ্ছে। এমন অবস্থায় বাবা খেয়াল করেন ভোর এখনো হয়নি, আকাশে পূর্ণ চাঁদ জ্বলজ্বল করছে। তারই ঠিকরে পড়া মায়াবী আলোয় ভুবনে এক আলাদা রকমের উজ্জ্বলতা এনে দিয়েছে, যার ফলে মনে হচ্ছে ভোর হয়ে গেছে। বাবা আরও একটি বিষয় খেয়াল করেন, তাদের তো চাল তুলতে গ্রামের দিকে যাওয়ার কথা, কিন্তু তারা তো যাচ্ছেন ঠিক উল্টো দিকে। মানে তারা যে পথ দিয়ে যাচ্ছেন সেই পথটা কিছু দূরে গিয়ে শেষ হয়েছে একটা কবরস্থানে। তখন বাবা দুয়ে দুয়ে মিলিয়ে 4 বুঝতে পারেন। বাবা তখন বুদ্ধি খাটিয়ে বন্ধুকে বলেন, এই যা, আমি একটা ভুল করে ফেলেছি। আসলে চাল তুলতে আসার সময় বড় একটা বস্তা আমার কথা ছিল, বস্তাটা তো আনতে ভুলে গেছি। আমরা তো বেশি দূর আসিনি এখনো, এক কাজ করি, আমি গিয়ে বস্তাটা বরং নিয়ে আসি। বাবা অপর পক্ষে কোনো জবাবের আশা না করেই উল্টো ঘুরে মাদ্রাসার দিকে হাঁটা শুরু করেন। তার বন্ধুও পেছনে পেছনে হাঁটতে শুরু করে আর তাকে ফিরতে মানা করে। তিনি বলেন তার সাথে নাকি বস্তা আছে, অথচ বাবা বিষয়টা বুঝতে পেরেছেন, তাই তিনি কোনো কথা না শুনেই যত দ্রুত সম্ভব হাঁটতে থাকেন। বাবা শুনতে পান পেছন থেকে তার বন্ধু রাগি রাগি গলায় তাকে যেতে নিষেধ করছে। একটা সময় বাবা মাদ্রাসার কাছে এসে পেছন ফিরে বলেন, তুই কে আমি বুঝতে পেরেছি, তুই তো এটা সেটা বাহানা করে আমাকে নিয়ে গেছিলি,
একটা অন্যদিকে, এখন তুই আমার কিচ্ছু করতে পারবি না। কথাগুলো বলে বাবা নিচে থাকা একটা মাটির দলা হাতে নিয়ে হুজুরের শেখানো দোয়া কালাম পড়ে সেই মাটির দলায় ফোঁ দিয়ে বলেন, আমার দিকে এগোনোর চেষ্টা করলে তোর জন্য বিষয়টা সুখকর হবে না, তাই যদি ভালো চাস চলে যা। এই কথা শুনে বাবার ওই বন্ধু তার রূপ পরিবর্তন করে। সেকেন্ডের মধ্যে সে পরিণত হয় একটি কুঁচকুঁচে কালো অবয়বে, যার চোখগুলো জলজল করছিল। সে বলে, জেনে গেছিস আমি কে? তাহলে তো ভালো কথা, আমাকে আর কষ্ট করতে হলো না। এবার তাহলে তোর প্রাণটা উপহার দে। বাবার দিকে এগোতে যাবে ঠিক তখনই আল্লাহ তাআলার অশেষ রহমতে ফজরের আজানের মনোমুগ্ধকর ধ্বনি ভেসে আসে। সেই অবয়বটা রাগ করে চলে যায় সেখান থেকে। বাবা এই দৃশ্য দেখে আর সহ্য করতে না পেরে কোনো রকমে দৌড়ে নিজের ঘরে এসে অজ্ঞান হয়ে যান। সকালে বাবার আসল বন্ধু তাকে ডাকতে গেলে দেখেন বাবার দরজা খোলা, অজ্ঞান হয়ে বিছানার কোণে পড়ে আছেন তিনি। তারপর বাবার সেই বন্ধু হুজুর এবং বাকিদের ডেকে নিয়ে এসে বাবার জ্ঞান ফিরিয়ে কি হয়েছে জানতে চাইলে বাবা সবটা খুলে বলেন। এরপর থেকে বাবাকে খুব সাবধানে রাখা হতো। তারপর বাবা 15 পারা হাফেজ হয়ে কোনো এক কারণে মাদ্রাসা ত্যাগ করেন। এরপর বাবা পাড়ি জমান বিদেশের উদ্দেশ্যে। আমার বাবা তার জীবনের পুরোটাই কাটিয়েছেন বিদেশের মাটিতে এবং শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন সেখানেই। 2016 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ রাত আনুমানিক 3টার দিকে বাবা আমাদের ছেড়ে চলে যান। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমি আমার বাবাকে জীবনে মাত্র একবার দেখেছি। আমি ক্লাস 5-এ পড়াকালীন সময়ে তিনি একবার এসেছিলেন। তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন। আমার বাবার ইচ্ছে অনুযায়ী তাকে সৌদি আরবের মাটিতেই দাফন করা হয়। আমি এই সব গল্পই আমার মায়ের কাছ থেকে শুনেছি। আপনারা আমার বাবা, দাদা এবং ফুপার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। জানি আমার ঘটনাগুলো হৃদয়ে ভয় ধরিয়ে দেবার মতো নয়, হাড় হিম করিয়ে দেবার মতো নয়, তবে এই সব ঘটনার জন্য কিছু কাছের মানুষের আদর থেকে বঞ্চিত হয়েছি। তাই ভাবলাম লিখে পাঠাই। আমি অনেক চেষ্টা চালিয়েছি কিছু ভৌতিক অভিজ্ঞতা সংগ্রহ করার, কিন্তু এখনো তা করে উঠতে পারিনি। কোনো একদিন তা করতে পারলে আবারও বসে যাব লেখার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমার ঘটনাটা হইতেছে এতটাও বড় না, আবার এতটাও ছোট না। যেটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা সেটাই বলতে চাইতেছি। আপনাদের সবার মাধ্যমে শেয়ার করতে চাইতেছি। কেউ ভুলেও এইসব কাজ বা এই কাজগুলা করার চেষ্টা করবেন না। আমি থাকি হচ্ছে সৌদি আরব দাম্মাম, জুবাইল। আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কসবা জেলা। তো আমি সৌদি আরব আজকে 4 বছর। তো ঘটনাটা হইছে কি ভাই, আমি প্রায় ফ্রি ফায়ার খেলতাম, গেম খেলতাম। এটা আমার একটা নেশাই হয়ে গেছিল আরকি। যখন আমি গ্রাম থেকে সৌদি আরব আসছি, তারপর আমি এটা ভুলি নাই। তো অনেক রাত পর্যন্ত ডিউটি শেষ কইরা গেম প্লে করতাম। তো একদিন হইছে কি, রাত বাজতেছে প্রায় ১:৩০ থেকে ২:৩০। তো আমাদের এখানে জায়গাটা আমি আপনারে পিক তুলে পাঠাইতে পারবো। তো ওইখানে মানে একটু অন্ধকার আরকি। তো আমার থেকে প্রায় ১৫ হাত দূরে একটা রাস্তা আছে। ওদিক দিয়ে আবার গাড়ি চলাচল করে। তো আমি একদিন রাতে গেম খেইলা ফোনটা চার্জে লাগায় বের হইছি। তো আমাদের রুমের সাথেই কাঁচড়ার কতগুলা ড্রাম আছে। তো ওই ড্রামগুলাতে আছে না, মানে আমরা সবসময় পার্সেল নিয়ে যেতাম। তো পার্সেল খাওয়ার পরে ওইখানে ফালাই দিতাম আরকি। ওইখানে হাড়-গোড় থাকতো। তো একদিন হঠাৎ করে আমি বের হইছি প্রস্রাব করার জন্য রাতের বেলা। তখন দেখতেছি ওইখানে আছে না কিসের নাড়াচাড়া করতেছে। তো আমি ভাবছি হয়তো বিলাই হবে বা পড়ে গেছে বা বিলের বাচ্চা হবে বা পড়ে গেছে, এরকমই একটা কিছু ভাবছি। তো যখনই গেছি দেখি ড্রামটা নড়তেছে না। তো ভিতরে হাত দিছি, তাও দেখি কিছুই নাই ভিতরে। তো আমার মনে তখন স্বাভাবিকই লাগছে। হঠাৎ করে যখন আবার প্রস্রাব করে আসতেছি ওয়াশরুম থেকে, তখন আবার সেম এরকমই নড়াচড়া করতেছে। যখনই আমি এটার দিকে ড্রামটার কাছে গিয়ে চাইছি,
কি জানি একটা কালো ধোঁয়ার মতো আছে না? হুস করে উড়ে গেছে চোখের সামনে দিয়ে। তো আমি জিনিসটা এতটা করি নাই। তো সেম আবার এর পরের দিন কি হইছে, আমি রাতে গেম খেলতেছিলাম। প্রায় সেম ২:৩০ বাইজা গেছে। তো রাত ২:৩০ টার দিকে আমি প্রস্রাব কইরা রুমে আসার সময় যে রাস্তাটার বর্ণনা দিছি না? ভিডিও রেকর্ডিং এর শুরুতে? তখন হইছে কি? রাস্তাটা থেকে কে জানি একজন লোক মানে প্রায় সাদা কাপড় পইড়া আমাকে ডাকতেছে। প্রায় আমার কাছে চলে আসতেছে। তো আমি জিনিসটা দেখে খুব ভয় পেয়েছি। তো সাথে আমার রুমে গেছি সাথে যায়া লাইটার নিছি আর একটা সিগারেট জ্বালাইছি। তখন যখন বাইরে বেরিয়েছি দেখি আবার নাই। তো সিগারেটটা খাইয়া আমি আবার শুয়ে গেছিলাম। ঠিক তার পরের দিন কি হইছে? সেম কাহিনীটা আবার আমার সাথেই হইছে। রাতে যখন আমি আবার খাওয়া-দাওয়া শেষ করে মাঝে যে হাড্ডি-গুড্ডিগুলো আছে না? হাড্ডি যেগুলো বাঁচতো, তো ওইগুলা আমি আবার বিলাই দিয়ে দিতাম খাওয়ার জন্য। তো আমাদের রুমের আশেপাশে অনেকগুলা বিড়াল। তো বিড়াল খাইতো। তো এরকমই বিড়াল অলওয়েজ থাকতো ওইখানে। তো বিড়াল থাকাটা এটা নরমাল। বিড়াল ৩ টা প্রায় রাতে আমার কাছে আইসা মানে আমার পায়ের কাছে ঘুরঘুর করতেছে। তো আমি একটা লাঠি নিছিলাম মারার জন্য। তো আর ২ টা বিলাই, সাদা বিলাই তো আমার খুব ফেভারিট। তো আমি ওইগুলার আদর কইরা মানে ওইখান থেকে ড্রামের ভিতর থেকে কিছু বাইর করে দিছি খাওয়ার জন্য। তো এর পরের দিন রাতে কি হইছে? ওই যে সাদা কাপড় পরে একটা লোক আমারে ডাকতেছিল। ওই লোকটা আমারে ডাকতেছে। তো আমি যাই নাই। তো হঠাৎ করে দেখি চোখের পাতি আমরা পাতি দেই না? পাতি ফালাইতে দেরি, লোকটা আমার সামনে আসতে দেরি নাই। আইসা আমার বলতেছে, "তুই ওই ২ টারে খানা দিলি, আমারে খাবার দিলি না কে? আমারে খাবার দিলি না কে? তাও আবার আমাকে লাঠি নিয়ে আইছস মারার জন্য। দেখি তোরে আমার হাত থেকে কে বাঁচায়।" তো ভাই বিশ্বাস করবেন আমি ভয়ে আমার এক অবস্থা হয়ে গেছে। হঠাৎ আবার চোখের পাতি দিতে দেরি দেখি নাই। তো এরকম করতে প্রায় ২-৩ দিন ধরে সেম অবস্থা আমি দেখতেছি যে না ড্রাম নড়তেছে। আমি বাইরে বের হইতে পারতেছি না ভয়ে। গেম তো খেলি না। তো আমার এই ওইখানে একটা হুজুর আছে। প্রতিদিন জুমার নামাজ পড়ায়। তো উনার সাথে আমি জিনিসটা শেয়ার করছি এবং শেয়ার করার পরে উনি আমারে বলছে, তো উনি সবকিছু দেইখা শুইনা বলছে ওইগুলা এক জিন। তো ওরা রাস্তায় দিয়ে যাওয়ার সময় সবসময় তোমাদের এখানে খাবার পাইতো তো ওরা বিলের বেশে আইসা খাবারগুলা খেয়ে যেত। তো যখন তুমি ২ টা বিলেরে মারছো, একটা বিলেরে মারছো আর ২ টাকে যখন খাবার দিছো, তো ওই ২ টা জিনের তো তুমি আদর করছো না। আর ওই জিনটারে তো তুমি লাঠি নিছো মারার জন্য। তো যখন ওই জিনটা তোমার ক্ষতি করতে আইছিল, ওই ২ টা জিন তুমি যেগুলার আদর করছো ওইগুলা তোমারে বাঁচায় দিছে। পরে হুজুরটা কি করলো আমারে আমাদের এখানে তো আবার জমজম কূপের পানি পাওয়া যায়। তো উনার রুম থেকা ওই পানিটা নিছে নিয়ে বলছে কি সোড়া পইড়া ফু দিছে। ফু দেওয়ার পর বলছে ৩ দিন টানা গোসল করার জন্য। আর নামাজ যাতে মিস না করি। আর এটা যাতে এই ভুলটা যাতে আমি আর ২য় বার না করি। আর প্রায় অতিরিক্ত রাত হয়ে গেলে প্রায় ১:৩০ থেকে ২টা, ২:৩০, ৩টার ভিতরে এর ভিতরে যাতে আমি বের না হই। ওই টাইমে নাকি ওরা চলাচল করে। তো দিন আস্তে এখন আমি মাশাআল্লাহ ডিউটি করতেছি। আল্লাহ দিলে এখন আমি সুস্থ আছি। ভাই এই হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি রিয়ালাইজ করছি যে মানুষ যখন এগুলা ভিতরে পড়ে তখন কেমন লাগে। তো ওই ভুলগুলা কেউ করবে না। রাতের বেলা পশু-পাখি, প্রাণী এগুলারে মারবেন না। আর সবার কাছে একটা রিকোয়েস্ট আমাদের এ ভাই নতুন চ্যানেল খুলছে। তো সবাই উনার একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ঘটনা যেগুলো আপনাদের জীবনে ঘটে গেছে বা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে এইসব ঘটনা থাকে অবশ্যই শেয়ার করবেন। কোন দ্বিধাবোধ ছাড়াই। আর ভাই যদি আমার ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে জানাবেন। আমার জীবনে ঘটে যাওয়া এই একটা ঘটনা ফার্স্ট টাইম সৌদি আরব আসার পরে। কিন্তু আমি এতদিন গ্যারামে থাকছি তাও আমি এত ভয় পাইনি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।